নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছি আমি পূজাশ্রী ভদ্র। আইসিটি আইন সংশোধনীর ফলে মানবতা বিরোধী মামলায় যারা অভিযুক্ত হবেন তারা আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকালে রাজধানীর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইসিটি আইনের সংশোধনী আনা হয়। এদিন বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। একইভাবে তিনি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগেও খালাস পেলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ সব আসামি। প্রধান বিচারপতির সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় দেন। আপিল বিভাগেও ন্যায় বিচার নিশ্চিত হয়েছে দাবি আসামি পক্ষের আইনজীবীদের। ভয়াল 21শে আগস্ট দেশের ইতিহাসে যত রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে তার মধ্যে অন্যতম নির্মম ঘটনা ঘটে 2004 সালের 21শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে। দলীয় প্রধান শেখ হাসিনা প্রাণে রক্ষা পেলেও নিহত হন আইবি রহমান সহ 24 জন। গ্রেনেড হামলায় দুটি মামলা হয় হত্যা ও বিস্ফোরক আইনে। তদন্ত ও অধিকতর তদন্ত শেষে অনেক নাটকীয়তার পর 2018 সালে রায় দেয় দায়রা জজ আদালত। এতে বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক পট পরিবর্তনে গেল বছরের 1 ডিসেম্বর ডেথ রেফারেন্স নাকচ ও আসামিদের আপিলে সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। পরে 19 ডিসেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হলে রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। আপিল শুনানি শেষে হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ। সরকার রাষ্ট্র কর্তৃক আনিত সমস্ত আপিল এবং যে সমস্ত পিটিশন ছিল সবগুলো ডিসমিস হয়েছে, অর্থাৎ হাইকোর্ট বিভাগের যেই রায়, খালাসের যে রায়, সেটা বহাল আছে। তবে এ মামলায় ন্যায় বিচার নিশ্চিত না করে তৎকালীন সরকার রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানকে জড়িয়েছিল জানান বিএনপির আইন সম্পাদক। সর্বোচ্চ আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে জনাব তারেক রহমান সাহেব নির্দোষ এবং তিনি খালাস পেয়েছেন। লুৎফুজ্জামান বাবরের আইনজীবী বলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে অমানবিক নির্যাতন করে আদায় করা হয়েছিল তৃতীয় জবানবন্দি। এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো আদায় করা হয়েছে নির্যাতন এবং নিপীড়ন করে। দ্বিতীয় কারণ বলেছেন যে স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো আদায় করার আগে কোনো ম্যাজিস্ট্রেটের আদেশে তাদেরকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়নি, তাদেরকে নেওয়া হয়েছিল টিএফআই সেলে। দেশ জুড়ে আলোড়নতলা এ মামলার চূড়ান্ত নিষ্পত্তি হলেও এটি নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা যুগ যুগ ধরে চলবে বলেও জানান আইনজীবীরা। অলিউল রনি, নাগরিক, ঢাকা। জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অক্টোবরের প্রথম সপ্তাহে সাক্ষ্য গ্রহণ শেষ হবে জানিয়েছেন প্রসিকিউশন। সকালে এ মামলায় রাজসাক্ষী হওয়া চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের জেরা করে স্টেট ডিফেন্স। এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের নানা অপকর্ম তুলে ধরেন আদালতে। তবে রাজসাক্ষী হয়ে অপরাধ স্বীকার করলেই ক্ষমা পাওয়ার সুযোগ নেই মামুনের, জানান স্টেট ডিফেন্স। অলিউরনের রিপোর্টে বিস্তারিত। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত 2 সেপ্টেম্বর জুলাই হত্যাকাণ্ডের মামলায় আসামির কাঠগড়া থেকে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ান সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আইজিপি হিসেবে কিভাবে নিয়োগ দেওয়া হয়েছিল তাকে জবানবন্দিতে তা তুলে ধরেন তিনি। সেই সাথে জুলাই অভ্যুত্থানে পুলিশ বাহিনীর ও তৎকালীন সরকার প্রধান এবং তার এমপি মন্ত্রীদের ভূমিকাও তুলে ধরেন আদালতে। সকালে এ মামলায় জেরা করা হয় সাবেক এই আইজিপিকে। আদালতে জেরাকালে মামুন জানান, মূলত 14 সালের নির্বাচনের পরই ভেঙে পড়ে পুলিশের চেইন অব কমান্ড। তিনি পুলিশ প্রধান থাকাকালে বিভিন্ন বাহিনীর গোপন বন্দিশালায় বিরোধী পক্ষকে বন্দী করে নির্যাতন করার কথাও জানান তিনি। চেইন অফ কমান্ড ব্রেক করে পুলিশের কোন কোন অফিসার কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবের বাসায় নিয়মিত বৈঠক করতেন তার বর্ণনা আবারও উঠে এসছে। মামুন আরও জানান, কোটা আন্দোলন দমনে মরণাস্ত্র ব্যবহার ও হেলিকপ্টার থেকে গুলির সিদ্ধান্ত রাজনৈতিকভাবেই হয়েছিল। অক্টোবরের প্রথম সপ্তাহে এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হবে বলে জানান প্রসিকিউশন। জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন সময় স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা, প্রধানমন্ত্রীর ভূমিকা, তাদের নির্দেশ
তাদের কার্যকলাপ এ সম্পর্কে উনি বিস্তারিত জেরা করবেন বলে আমরা আশা করছি। রাজসাক্ষী হয়ে অপরাধ স্বীকার করে জবানবন্দি দিলে অপরাধ থেকে পার পাওয়া যাবে না বলে জানান রাষ্ট্রনিযুক্ত স্টেট ডিফেন্স। উনি তো স্বীকার করেছেন যে উনি হত্যার সঙ্গে জড়িত, উনি সকল অপরাধের সঙ্গে জড়িত এটি স্বীকার করেছেন। অতএব যেহেতু তিনি স্বীকার করেছেন, অতএব তিনি ওনার স্বীকার অবস্থা থেকে উনি নিষ্কৃতি পাইতে পারেন না। জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত ৩৫ জন সাক্ষ্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা। হাইকোর্টের স্থগিতাদেশ বাতিলের পর আবারও ডাকসু নির্বাচনকে ঘিরে জমজমাট ঢাবি ক্যাম্পাস। এর মধ্যেই ভোটারদের জন্য নতুন করে বুথ সংখ্যা বাড়ানোয় প্রার্থীরা পেয়েছেন বাড়তি সুযোগ। তবে প্রার্থীরা বলছেন কাটেনি সাইবার বুলিং এর বিপত্তি। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া জুথি। হাইকোর্টের স্থগিতাদেশ খারিজ হওয়ায় আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে আর কোনো বাধা থাকল না। রায়ের পর থেকেই নতুন উদ্যমে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ রোধ ও শিক্ষার্থীদের কাছে সরাসরি পৌঁছানোর আহ্বান জানাচ্ছেন সাদিক কায়েম। তার দাবি, নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হলে বহিরাগতদের সম্পৃক্ততা বন্ধ করতে হবে। আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা ডোর টু ডোর সবার কাছে যান, কেন বহিরাগত নিয়ে আসতে হবে? ক্যাম্পাস যে আমরা নিরাপদ করতে চাই, নিরাপদ ক্যাম্পাস তো আপনাকে আগে যে কমিটমেন্ট দিচ্ছে সেটা প্রমাণ করতে হবে। এখন আপনি যদি বহিরাগত নিয়ে সেখানে ক্যাম্পেইন করেন, তাহলে আলটিমেটলি তো এটা হচ্ছে আর বহিরাগত মুক্ত ক্যাম্পাস যে আপনি কথা বলতেছেন সেটা তো আর হইল না। এদিকে প্রতিরোধ পর্ষদের মিছিল থেকে শঙ্কার কথা জানানো হয়। এজিএস প্রার্থী অভিযোগ করেন, শুরু থেকেই নির্বাচনে বাধা সৃষ্টির ষড়যন্ত্র হচ্ছিল, তাই হাইকোর্টের এমন আচরণে বিচলিত হননি তারা। এই যে বিভিন্ন বৃহৎ রাজনৈতিক দল, বৃহৎ রাজনৈতিক স্বার্থ যাদের আছে, তারা ডাকসু নির্বাচন বন্ধের জন্য পায়তারা করবেই। হ্যাঁ, এখন বর্তমান রাষ্ট্র সেই পায়তারার সাথে লিপ্ত, ফলে ডাকসু নির্বাচন বন্ধের জন্য তারা ষড়যন্ত্র করবে, আইনি উপায় খুঁজবে। কিন্তু আমরা যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি, অভ্যুত্থানের যে শিক্ষার্থী আছে, আমরা ঐক্যবদ্ধ ছিলাম একটা প্রশ্নেই যে ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হবে। সকালে ছাত্রদল সমর্থিত প্রার্থী বলেন, সাইবার বুলিং ও প্রোপাগান্ডা ঠেকাতে নির্বাচন কমিশনের ভূমিকা দুর্বল, নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার অভিযোগও তুলেছেন তারা। তবে সব প্যানেলের দাবির পরিপ্রেক্ষিতে নতুন করে বুথের সংখ্যা বাড়িয়েছে নির্বাচন কমিশন। এতে প্রার্থীরা বলছেন ভোটারদের ভোটাধিকার প্রয়োগ আরও সহজ হবে। হাইকোর্টের রায় আর বুথ সংখ্যা বাড়ানোর সিদ্ধান্তে স্বস্তি পেলেও প্রার্থীদের নিরাপত্তা নিয়ে এখনও শঙ্কা কাটেনি। তাই নির্বাচনের বাকি দিনগুলোতে কমিশনের ভূমিকা নিয়েই শিক্ষার্থীদের দৃষ্টি। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা। আসন্ন জাকসু নির্বাচন ঘিরে জমজমাট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্যানেল প্রার্থীদের পাশাপাশি জনপ্রিয়তার শীর্ষে আছেন স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচন ঘিরে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা। লোকবল ও আর্থিক সংকট নিয়েও প্রচারে কমতি রাখছেন না স্বতন্ত্র প্রার্থীরা। আকিব সুলতান অর্ণবের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুল মনির শুভ। উৎসবমুখর পরিবেশে চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের সপ্তম দিনের প্রচারণা। একাডেমিক ভবন, আবাসিক হল, বটতলা, মুরাদ চত্বর সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন প্রার্থীরা। ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। এরই মধ্যে ছাত্রদল, ছাত্র শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ প্রার্থীদের 7টি প্যানেল ঘোষণা করা হয়েছে। এছাড়া স্বতন্ত্রভাবেও নির্বাচন করছেন অনেকে। ভোটারদের মাঝেও বেশ জনপ্রিয়তা পাচ্ছেন। ক্যাম্পাসের বেশিরভাগ শিক্ষার্থী হচ্ছে অরাজনৈতিক বা সাধারণ শিক্ষার্থী, তো যেহেতু আমি তাদের প্রতিনিধি, এইটা আমার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। স্বতন্ত্র প্রার্থীরা বলছেন, ক্যাম্পাসের অধিকাংশ শিক্ষার্থী অরাজনৈতিক হওয়ায় তাদের প্রতিনিধিত্ব করায় ভালো সাড়া পাচ্ছেন। ক্যাম্পাসে এখন পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি যে নির্বাচন বাধাগ্রস্ত হবে এরকম কিছু। তবে আশা করি যে পুরোপুরি 11 সেপ্টেম্বর ভোটের আগ পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। তবে অনেক প্রার্থী অভিযোগ করেছেন, প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের কারণে সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ যে নির্বাচন পরিষদ আছেন, তারা লেভেল প্লেইং ফিল্ডটা সঠিকভাবে মূল্যায়ন করতে পারেন নাই। তো আমার মতো যারা একদম স্বতন্ত্র প্রার্থী আছেন, যাদের বামে ডানে উপরে নিচে কেউ নাই, তাদের প্রেক্ষাপটে আর কি নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে সকল ক্ষেত্রে বিভিন্ন ধরনের হ্যাসেল ভয় চলছে। দীর্ঘ 33 বছর পর আগামী 11 সেপ্টেম্বর জাকসুর ভোট গ্রহণ হবে। নির্বাচনকে অবাধ ও নির্বিঘ্ন করতে ক্যাম্পাস এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সিরাজুম মনির শুভ, নাগরিক। শেখ হাসিনা কিছু খুদে স্বৈরাচার রেখে গেছেন যারা নির্বাচন হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। বলেন, জোর করে কিছু হয় না, দাবি বাস্তবায়ন করতে হলে জনগণের কাছে ম্যান্ডেট নিয়ে সংসদে এসে পাশ করতে হবে। জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ফ্যাসিবাদী আন্দোলনে সব দলের ঐক্য থাকলেও সংস্কার বিষয়ে সবার একমত হওয়ার সুযোগ নাই, সিদ্ধান্ত নেবে দেশের মানুষ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জন অধিকার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি নেতারা এসব কথা বলেন। হাসিনা যেভাবে জোর করে ক্ষমতায় ছিল, একই কায়দায় মপ করে নানা দাবির কথা বলে নির্বাচন না হতে দেয়া গণতন্ত্র না। শেখ হাসিনা কিছু কিছু খুদে স্বৈরাচার রেখে গেছে বাংলাদেশে, যারা জনগণের উপর আস্থা রাখবে না, কিন্তু তাদের দাবি মানতে হবে। না মানলে কি হবে? আবার বলছে গণভোট দিতে হবে। ভালো কথা, আপনার দাবির উপর যদি গণভোট দিতে হয়, আমার দাবির উপর আরেকটা গণভোট হোক, আরো 10টা দাবির আরো 10টা দাবি আছে, সকলের গণভোট হোক। তো বাংলাদেশের জীবনে নির্বাচন আর হবে না। নির্বাচন ছাড়া দ্বিতীয় কোনো পন্থা নেই। যারা অন্য পথে চিন্তা করছে তা দেশের জন্য ভয়ঙ্কর হবে বলেও জানান বিএনপির এ নেতা। কিছু লোক মনে করছে এখন নির্বাচনের আগে তাদের দাবি দেওয়া না মানলে নির্বাচনের বিষয়টা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। অর্থাৎ তাদের আচরণ হচ্ছে অগণতান্ত্রিক। এই যে মব জাস্টিস, জোর করে এটা দিতে হবে সেটা দিতে হবে, এগুলো হবে না। নির্বাচনে যেতে হবে, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সকলকে নির্বাচনে গিয়ে জনগণের কাছে নিয়ে যান। আপনার যত দাবি সব নিয়ে যান, আপনি ম্যান্ডেট নিয়ে আসতে হবে তো মালিকের কাছ থেকে। জাতীয় প্রেস ক্লাবে আর এক অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, বিএনপি যাতে দেশ পরিচালনা না করতে পারে সেজন্য ষড়যন্ত্র শুরু হয়েছে, তবে নির্বাচন হবেই। বিএনপিকে ঠেকানোর জন্য তারেক রহমান সাহেব যেন আগামী দিনে নেতৃত্বে, মানে দেশ পরিচালনার নেতৃত্বে না আসতে পারেন, প্রধানমন্ত্রী না হতে পারেন, এই বিবেচনায় ইলেকশন বন্ধ করতে চান, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান। নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে সবাইকে ঐকমত্য থাকতে হবে বলেও জানান বিএনপি নেতারা। কোভিডের সময় আমরা রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা শেখ হাসিনা প্রেতাত্মারা সুদূর প্রসারী পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য কাজ করছে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়া স্কুল ছাত্র নাবিল ও তার দলকে বৈজ্ঞানিক গবেষণার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া অনুদান হস্তান্তর শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। রিজভী বলেন, জনগণের শক্তির ওপর বড় কোনো শক্তি নেই, যে জনগণের শক্তি এবং ছাত্র জনতার আন্দোলনের কাছেই পরাজিত হয়েছিল। এখন নতুন করে যে ষড়যন্ত্র বা মাস্টার প্ল্যানই করা হোক না কেন, কারা পরাজিত হবে এবং এদেশে গণতন্ত্র ফিরবে। শেখ হাসিনা পালিয়ে গেছে, পতন হয়েছে, কিন্তু তার যে মানে রেখে যাওয়া যে ইয়েরা যারা আছে, তার যে প্রেতাত্মারা, তার দোসররা, তারা তো চায়নি। তার প্রশাসনে আছে, তারা প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে তারা কি বলে অবস্থান নিচ্ছে। এবং ঢাকার পার্ক ও খেলার মাঠ রাজনৈতিকভাবে দখলের শিকার হচ্ছে অভিযোগ স্থপতি ইকবাল হাবিবের। তিনি বলেন, সরকারি অর্থ দলীয় কর্মীদের সুবিধায় ব্যয় হওয়ায় বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। জাতীয় প্রেস ক্লাবে গ্রিন ভয়েস আয়োজিত আলোচনায় তিনি সতর্ক করেন, সবুজ এলাকা কমায় ঢাকায় প্রতি বছর তাপমাত্রা বাড়ছে 2 থেকে 2.5 ডিগ্রি সেলসিয়াস, যা জনস্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে। তিনি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের উদাহরণ টেনে বলেন, আন্দোলনে উদ্ধার মাঠও আজ সদস্য পদ ছাড়া প্রবেশযোগ্য নয়। আলোচনায় লেখক ও সাংবাদিক শুভ কিবরিয়া বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের কোনো ইশতেহারেই মাঠের উল্লেখ নেই। গ্রিন ভয়েস সমন্বয়ক আলমগীর কবির জানান, অনেক মাঠ ও পার্ক ব্যবসায়ী ও অভিজাতদের দখলে আছে। প্রত্যয় ঘোষণা করলেন যে আগামী দিনগুলোতে পরিবেশ এবং তারুণ্যের শক্তির পেছনের যে বুনিয়াদ, তাকে তৈরি করার জন্য যে উন্মুক্ত স্থান, খেলার মাঠ এবং পরিবেশের যে প্রয়োজনীয়তা, সেটা নিয়েই তারা তাদের নেতৃত্বকে এগিয়ে নিয়ে যাবেন। নাটোর আধুনিক সদর হাসপাতালে হঠাৎই ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। গত 2 দিনে ভর্তি হয়েছেন 1.5 শতাধিক রোগী। এদের মধ্যে শিশু, বয়স্ক ও নারী বেশি। রোগীদের বেশিরভাগই নাটোর পৌরসভার 2 নং ওয়ার্ডের বাসিন্দা।
মেহেদী হাসান তানিমের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত জাহান। মঙ্গলবার সকাল থেকেই নাটোর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাঁঠালবাড়িয়া, চৌকির পাড় ও ঝাউতলা মহল্লা থেকে সদর হাসপাতালে আসতে থাকেন মানুষ, যাদের বেশিরভাগই ডায়রিয়ায় আক্রান্ত। গুরুতর অসুস্থ ১৭ জন সহ অনেকেই ভর্তি হয়েছেন হাসপাতালে। বুধবার সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে রোগীর সংখ্যা দাঁড়ায় ১৫০ শতাধিক। পুরসভার সাপ্লাই পানি খাওয়ার পরেই সবাই অসুস্থ হয়ে পড়েছেন বলে জানান রোগী ও তাদের স্বজনরা। আমার স্বামীর হয়েছে, আমরা ভয়ে আছি, আমরা আতঙ্কে আছি। এখন আমরা গোটা এলাকাতেই হয়েছে, এখন পানি খাওয়া হয়েছে না কিসে হয়েছে এটা বলতে পারছি না। বাসায় পানি খাওয়ার পরে মনে করেন যে অসুস্থ হয়ে গেছি, তারপরে সদরে নিয়ে এসে আমাকে ভর্তি করে। সবাই পানি খাওয়ার পর থেকে আপনার এই পাতলা পায়খানা, কারো পেট খারাপ হচ্ছে। পৌরসভার সাপ্লাইয়ের পানি যারা যারা খাইছে তাদেরই ডায়রিয়া এবং বমি। মানুষ খুব দ্রুত চিকিৎসা পায়, আমরা এই দাবিটা জানাচ্ছি প্রশাসনের কাছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বেলা বাড়ার সাথে সাথে ওয়ার্ডে রোগীর চাপও বাড়তে থাকে, তবে রোগীদের সেবা নিশ্চিত করতে মেডিকেল টিম গঠন করা হয়েছে। আমরা এই বিষয়টি তদারকির জন্য একটি মেডিকেল টিম গঠন করেছি এবং সেই সাথে আমাদের আইডিসিআর এবং সিডিসিকে জানিয়েছি, তারা বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে দেখবেন। আমরা এখানে চিকিৎসার জন্য পর্যাপ্ত ওষুধ এবং স্যালাইন মজুদ রেখেছি। আর চিকিৎসার জন্য আমাদের চিকিৎসকরা নিয়মিতভাবে চিকিৎসা দিচ্ছেন। মেডিকেল টিম প্রয়োজন হলে তারা স্পটে গিয়ে চিকিৎসা দেওয়ার প্রয়োজন হলে সেটা স্পটেও চিকিৎসা দিবেন। এ বিষয়ে জেলা প্রশাসক জানিয়েছেন, ইতিমধ্যে পরীক্ষার জন্য পানির নমুনা বগুড়ায় পাঠানো হয়েছে। ডায়রিয়ার কারণ উদ্ঘাটনে একটি মনিটরিং টিমও কাজ করছে। আমাদের একজন সরকারি কমিশনার, তারপর পৌরসভার প্রতিনিধি, জনস্বাস্থ্যের প্রতিনিধি, সিভিল সার্জনের প্রতিনিধি সহ যে এরিয়ায় এই আউটব্রেক দেখা দিয়েছে সেখানে তারা প্রতিটা ঘরে ঘরে যাচ্ছে এবং ইতিমধ্যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হয়েছে। হঠাৎ এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছেন পৌরবাসী। ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি তাদের। ইশরাত জাহান, নাগরিক। পর্তুগালের রাজধানী লিসবনে কেবল ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে অন্তত ১৮ জন। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের মধ্যে বিদেশিরাও রয়েছেন, তবে তাদের জাতীয়তা নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয় ট্রেনের একটি বগি। উল্টে গিয়ে একটি ভবনের সাথে আঘাত লেগে দুমড়ে মুচড়ে যায় সেটি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় অনেকের। এখন এ পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য সব আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। ধন্যবাদ সবাইকে।